আমরা চলে আসলাম আবার তোমাদের নেক্সট সায়েন্স ক্লাস নিয়ে। তো আমাদের সায়েন্স ক্লাস যেটা বিগত 3 দিন ধরে হয়ে চলেছে, সেই সায়েন্স ক্লাস স্পন্সার্ড বাই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার। তো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার কোথায় রয়েছে? আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার হেড ব্রাঞ্চ রয়েছে বালুরঘাটে, এছাড়া গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, মালদাতে আমাদের ব্রাঞ্চেস রয়েছে। তো তোমরা যারা আমাদের কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কোচিং সেন্টারে অফলাইন এবং অনলাইন 2 রকমেরই কোচিং দেওয়া হচ্ছে। তোমাদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী এই নাম্বারগুলোতে কল করে ইনকোয়ারি করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আজকের সায়েন্স ক্লাস শুরু করা যাক। তো আজকের আমাদের সায়েন্স ক্লাস হচ্ছে 4 নাম্বার ক্লাস। আমাদের যে সমস্ত পরীক্ষাগুলোকে টার্গেট করে এই ক্লাসটা ডিজাইন করা হয়েছে, সেই পরীক্ষাগুলো হচ্ছে মেইনলি এএনএম, জিএনএম। এছাড়া তোমরা যারা ডিফেন্স এবং রেলওয়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই প্রশ্নগুলো একই রকম ভাবে গুরুত্বপূর্ণ। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো কেমন রয়েছে। আজকের আমাদের প্রথম প্রশ্ন কি আছে? রাইগর মর্টিস কি? স্টুডেন্টস দেখো, অ্যান্সারে দেওয়া আছে প্রাণীর মৃত্যুর পর পেশির স্থিতিস্থাপক ধর্ম নষ্ট হয়ে যাওয়ার ফলে পেশি শক্ত ও অনড় হয়ে যায়। পেশির এই রকম অবস্থাকে মরণ সংকোচন বা রাইগর মর্টিস বলা হয়। তো রাইগর মর্টিসের আরেক নাম কি বেরোলো তাহলে? মরণ সংকোচন। ঠিক আছে, একটা উত্তর পাওয়া গেল। আর কি, যে প্রাণীর, যে কোনো প্রাণীর যখন মৃত্যু হয় তারপরে কি হয়, পেশির প্রত্যেকটা প্রাণীর যে পেশি থাকে, মাংসপেশি, সেই পেশির স্থিতিস্থাপক ধর্ম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, মানে একটা প্রাণী যখন মারা যাচ্ছে, তার কিন্তু প্রথমে পেশির স্থিতিস্থাপক ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং এর ফলে কি হয়, পেশি শক্ত এবং অনড় হয়ে যায়। মানে পেশি তখন আর সংকোচন প্রসারণ করার মতো পরিস্থিতি থাকে না। আর এই অবস্থাটাকেই বলা হচ্ছে মরণ সংকোচন বা রাইগর মর্টিস। স্টুডেন্টস দেখে নাও, এর সম্বন্ধে যদি আরো কোনো তোমাদের ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা বলবে, আমি পরের নেক্সট ক্লাসে শেষের দিকে আলোচনা করে দেব। তো আমাদের দ্বিতীয় কোশ্চেন কি আছে দেখো, গমনে অক্ষম প্রাণী কি কি? আমরা বেশিরভাগই জানি যে একটা আদর্শ প্রাণী সে চলতে পারে, তাই তো, তার ভাব ব্যক্ত করার একটা ক্ষমতা থাকে, খাদ্য গ্রহণ করে, এই সমস্ত যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো তাদের হয়ে থাকে। কিন্তু এদের মধ্যেও কিছু ব্যতিক্রম থাকে, যেমন গমনে অক্ষম প্রাণী। কিছু কিছু প্রাণী থাকে যারা চলতে পারে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। গমন কিন্তু তাকেই বোঝায় যখন এক জায়গা স্থান পরিবর্তন করতে পারে কোনো জিনিস, তাকে বলা হয় গমনে সক্ষম প্রাণী। এখানে কি বলছে, গমনে অক্ষম মানে সে নিজে কোনো স্থান পরিবর্তন করতে পারছে না। তো সেগুলোর উদাহরণ, মেন উদাহরণগুলো কি কি? স্পঞ্জ, এটি সমুদ্রে পাওয়া যায়, যে গমন করতে পারে না, সে নিজে 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 গমন করতে পারে না, সমুদ্রের স্রোতের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। একই রকম ভাবে সাগর কুসুম, এটাও তাই, নিজে নিজে গমন করতে পারে না। প্রবাল, আমরা অনেকেই জানি প্রবাল কিন্তু অ্যাকচুয়ালি একটা জীবন্ত প্রাণী। ঠিক আছে, সেটা একসঙ্গে থেকে দিনের পর দিন শক্ত হয়ে একটা ক্রিস্টালের আকার ধারণ করে, যেগুলো মানুষ ইউজ করে থাকে আংটিতে, তাই তো। আর অ্যাসিডিয়া, এগুলো হচ্ছে প্রাণীর উদাহরণ যারা গমন করতে পারে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, উদ্ভিদের নাইট্রোজেন মুক্ত ক্লাসিত রেচন পদার্থকে কি বলে? তো তার মানে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ থেকে থাকে উদ্ভিদের, তাই তো। তো নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ কি, প্রথমে বলে রাখি দেখো, ডাল গাছ থেকে কিন্তু, ডাল মানে যেটা আমরা খেয়ে থাকি, ডাল, ডাল সবজি, ডাল, সেই ডালের যে ডাল থাকে, সেই ডালগুলো কিন্তু নাইট্রোজেন যুক্ত হয়। ঠিক আছে, এরকম ভাবে এক প্রোটিন হচ্ছে, প্রোটিন একটা বলতে পারি যে উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ। তারপরে অ্যামোনিয়া রয়েছে, এছাড়া রয়েছে বিভিন্ন রকম অ্যাসিড যেগুলো নাইট্রোজেন ঘটিত, সেগুলো কিন্তু প্রত্যেকটাই উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত ক্লাসিত রেচন পদার্থ। সরি, ওগুলো ক্লাসিত হতেও পারে, নাও হতে পারে, তবে উদ্ভিদের নাইট্রোজেন মুক্ত ক্লাসিত রেচন পদার্থ হচ্ছে উপাক্ষার। এবার উপাক্ষার কোনগুলি? চায়ের ক্ষেত্রে ট্যানিন,
কফির ক্ষেত্রে ক্যাফিন, এছাড়া কুইনাইন পেয়ে থাকি আমরা। তো এই সমস্ত উপাক্ষারগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রোগ নিরাময়ের কাজে ব্যবহৃত হয়ে থাকে। তো মাথায় একটা জিনিস রাখবে, উদ্ভিদের যে সমস্ত নাইট্রোজেন মুক্ত রেচন পদার্থ থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু রোগ নিরাময়ের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চিন কি আছে, নিষ্ক্রিয় মৌল মোট কতগুলি রয়েছে? আমাদের যে পর্যায় সারণী রয়েছে সে পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল মোট কতগুলি রয়েছে? তো স্টুডেন্টস এখানে উত্তর আছে 6টি। ঠিক আছে, মনে রাখবে নিষ্ক্রিয় মৌল সবসময় পর্যায় সারণীর শেষ দিকের যে পর্যায় সেখানে পাওয়া যায়, এবং এখানে টোটাল 6টি মৌল রয়েছে। এই মৌলগুলোকে কি বলা হয়? নিষ্ক্রিয় মৌল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, অক্সিজেনের কতগুলি আইসোটোপ আছে এবং কি কি? তো প্রকৃতিতে অক্সিজেনের 3 ধরনেরই আইসোটোপ আছে। আইসোটোপ কাদের বলা হয়? যদি একই পরমাণুর প্রোটন সংখ্যা সেম এবং নিউট্রন সংখ্যা যদি ভিন্ন হয় তবে তাদেরকে আইসোটোপ বলা হয়। তো এই রকম 3 ধরনের আইসোটোপ রয়েছে অক্সিজেনের। এছাড়াও অক্সিজেনের একটা তেজস্ক্রিয় আইসোটোপ রয়েছে, যেখান থেকে তেজস্ক্রিয়তা ধর্ম বর্তমান, সেটা O15। ঠিক আছে, এগুলো এরকম আছে, ও অক্সিজেন 16, অক্সিজেন 17 এবং মেবি অক্সিজেন 14, অ্যাকুরেটলি বলতে পারছি না। তবে তেজস্ক্রিয়তা আছে যেই অক্সিজেন আইসোটোপে সেটা হচ্ছে O15। ঠিক আছে স্টুডেন্টস, দেখো নেক্সট কোশ্চেন কি আছে, ঝালাইয়ের কাজে কি ব্যবহৃত হয়? তো মেইনলি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয় অক্সি অ্যাসিটিলিন শিখা। এখানে অক্সি বলতে বোঝাচ্ছে অক্সিজেন, অ্যাসিটিলিন বলতে বোঝাচ্ছে আমরা যে ক্যালসিয়াম কার্বাইড জানি, সেই ক্যালসিয়াম কার্বাইডকে জলের সঙ্গে বিক্রিয়ার ফলে উৎপন্ন সি এবং এইচ দিয়ে নির্মিত একটা গ্যাস, এই দুটোর মিশ্রণের ফলে অক্সি অ্যাসিটিলিন শিখার উৎপন্ন হয়, যা মেইনলি ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো দেখা যাক নেক্সট কোশ্চেন। তো স্টুডেন্টস, তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা যারা এই ক্লাসগুলো করছো এবং ক্লাসগুলো থেকে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে তোমাদের, তো তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলে রাখি তোমরা এই ধরনের ক্লাসগুলো যদি আমাদের এখানে এসে করতে চাও বা আমাদের অনলাইনে পেইড ক্লাসের মাধ্যমে শিখতে চাও, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো আমাদের এখানে কি কি সিস্টেম রয়েছে এবং কিভাবে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারো ফিজিক্যালি বা অনলাইনে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণে নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তো স্টুডেন্টস, এর আগে আমি একটা কোশ্চেনে দেখালাম যে আমাদের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল কয়টি। আমি বললাম সর্বশেষ যে পর্যায় রয়েছে সেখানে যে 6টি মৌল রয়েছে সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এর মধ্যে সব থেকে বেশি পরিমাণে পৃথিবীর বায়ুমণ্ডলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আর্গন। ঠিক আছে, এটা হচ্ছে বায়ুমণ্ডলে প্রাপ্ত সব থেকে বেশি পরিমাণের নিষ্ক্রিয় গ্যাস। নেক্সট কোশ্চেন দেখো, ধাতুরাজ কি? প্রশ্ন বলেছে ধাতুরাজ কি, তার মানে মেটাল। তো কোন ধরনের মেটালগুলোকে ধাতুরাজ বলা হয়? তো প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্ত এবং সোজা। প্রশ্নের উত্তরটা কিরকম, যে সোনা প্ল্যাটিনামের রাসায়নিক সক্রিয়তা খুবই কম, এরা অন্য কোনো মৌলের সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে না, এদের সক্রিয়তা খুবই কম, এবং এগুলি অম্লরাজে মানে HCl আর HNO3 মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের 3:1 অনুপাতে মিশ্রণের মধ্যে দ্রবীভূত হয়, তাই এদের ধাতুরাজ বলে। তাহলে এখান থেকে কতগুলো প্রশ্নের উত্তর হচ্ছে দেখো, এখানে আমরা জানতে পারছি অম্লরাজ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, সেই মিশ্রণটা কত অনুপাতে? 3:1 অনুপাতে হাইড্রোক্লোরিক এবং নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, এটাকে অম্লরাজ বলা হচ্ছে। আর ধাতুরাজ সোনা ও প্ল্যাটিনামকে কেন বলা হচ্ছে? কারণ সোনা এবং প্ল্যাটিনাম কেবলমাত্র অম্লরাজেই দ্রবীভূত হয়, তাই এদেরকে ধাতুরাজ বলে। এছাড়া কি, ধাতুরাজের যে 2টা ধাতু, এদের রাসায়নিক সক্রিয়তা খুবই কম, এরা অন্য কোনো মৌলের সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে না। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কৃষিকাজের ক্ষেত্রে পটাশিয়ামের কোন ভাগটি সব থেকে বেশি ব্যবহৃত হয়? এখানে প্রশ্নে আছে দেখো পটাশিয়াম, এটা কি পটাশিয়ামের সংকেত? স্টুডেন্টস, যারা যারা জানো এটা পটাশিয়ামের সংকেত কিনা তারা অবশ্যই কমেন্ট করবে। এটা কিন্তু পটাশিয়ামের অ্যাকচুয়ালি সংকেত না, পটাশিয়ামের সংকেত হয় কে দিয়ে।
ঠিক আছে, এটা কিন্তু এখানে আসে ফসফরাসের সংকেত P32, পি হয় ফসফরাসের সংকেত। ঠিক আছে, পি হয় ফসফরাসের সংকেত। তাহলে প্রশ্নটা এখানে হতো কি, ফসফরাসের কোন ভাগটি সব থেকে বেশি ব্যবহৃত হয় কৃষি ক্ষেত্রে, সেটার উত্তর হতো P32। কিন্তু এখানে যদি প্রশ্নটা এটাই থাকতো যে কৃষি কাজের ক্ষেত্রে পটাশিয়ামের কোন ভাগটি সব থেকে বেশি ব্যবহৃত হয়, সেটার উত্তর হতো কিন্তু শুধু কে। কারণ পটাশিয়াম নিজের যে একমাত্রিক মৌল, সেটাতেই কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু একা একই কিন্তু কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় না। দেখো, যেমন ধরে নাও পটাশিয়ামের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে সোডিয়াম মিশ্রিত থাকে এবং এইভাবেই ব্যবহৃত হয়, মিউরেট অফ পটাশ। এরকম বিভিন্ন রকম নাম দিয়ে কিন্তু পটাশ আমাদের কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয়, সেখানে পটাশ একাকি কিন্তু ব্যবহার করা যায় না। আর এখানেও প্রশ্ন যেটা উত্তর যেটা আছে সেটা হলে পরে প্রশ্নতে হতো কৃষি কাজের ক্ষেত্রে ফসফরাসের কোন ভাগটি সব থেকে বেশি ব্যবহৃত হয়। ঠিক আছে স্টুডেন্টস, তোমরা যদি এই সমস্ত প্রশ্নগুলো আরো ডিটেলসে জানতে চাও এবং কিছু কিছু ক্ষেত্রে আরো একটু আলোচনা জেনে নিতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে। আর তোমাদের যাদের যাদের মনে হচ্ছে যে তোমাদের সঙ্গে আরো কারো এই ধরনের ক্লাসগুলো করা উচিত আগামী পরীক্ষাগুলো প্রিপারেশনের জন্য, তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক, চলো। তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি কি? তাপ সঞ্চালনের দ্রুততম পদ্ধতি কি? দেখো, তাপ, আলো এগুলো কিন্তু অনেকটা একই রকম ভাবেই সঞ্চালিত হয়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো আলো যেভাবে করে এক জায়গা থেকে এক জায়গায় যায়, তাপও সেরকম এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো আমরা মেইনলি দেখে থাকি কি, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আমাদের বায়ু মাধ্যম বা কোনো কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যখন তাপ সঞ্চালিত হচ্ছে, সেটাকে কি কি বলছে, পরিবহন। মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিবাহিত হচ্ছে। আরেকটা কি হয়, পরিচলন, মানে উষ্ণতর স্থান থেকে আহ কম উষ্ণতর বা ঠান্ডা স্থানে যেটা প্রবাহন হচ্ছে সেটাকে বলা হচ্ছে পরিচলন। এগুলো কিন্তু খুব স্লোলি হয়, মানে যতটা দ্রুত যতটা দ্রুত হয়ে থাকে বিকিরণে। বিকিরণের ক্ষেত্রে কি হয় না, এটা শূন্য মাধ্যমে খুব দ্রুত পরিবহন করতে পারে, যেটার গতি আলোর গতিবেগের সমান। তাহলে বুঝতে পারছো স্টুডেন্টস, পৃথিবীতে যে তাপ সঞ্চালিত হচ্ছে সেটা কিন্তু খুব দ্রুত, খুব ধীরে হচ্ছে। এবং যখনই আমরা স্পেসে মানে মহাকাশে চলে যাচ্ছি, তখন সেখানে যখন তাপের পরিবহন হয়, সেটা কিন্তু আলোর মতো পরিবহিত হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো। সরি, স্বপ্রভ বস্তু কাকে বলে? যে বস্তুর নিজস্ব আলো আছে এবং নিজেই আলো বিকিরণ করে তাকে স্বপ্রভ বস্তু বলে। সরি, তো কি বলছে, যে বস্তুর নিজস্ব আলো আছে এবং নিজে আলো বিকিরণ করে তাকে স্বপ্রভ বস্তু বলা হয়। তো সেগুলোর উদাহরণ কি, সূর্য, নক্ষত্র, জ্বলন্ত মোমবাতি, বৈদ্যুতিক বাতি ইত্যাদি। তো স্বপ্রভ বস্তু কখন হচ্ছে, যখন সে নিজেই আলো বিকিরণ করছে, মানে তার মধ্যে একটা আলোর উৎস আছে, সেই সমস্ত বস্তুই হচ্ছে স্বপ্রভ বস্তু। কিন্তু চাঁদ থেকেও তো আলো আসে স্টুডেন্টস, সেক্ষেত্রে আমরা চাঁদকে কি বলবো? চাঁদ কিন্তু তখন হবে নিষ্প্রভ বস্তুর মধ্যে, নিষ্প্রভ বস্তুর মধ্যে পড়বে কিন্তু চাঁদ। ঠিক আছে, বা হয়তো কোনো একটা আলোক উৎস থেকে দেওয়ালে আলো প্রতিফলিত হয়ে আমার চোখের সামনে আসছে, সেক্ষেত্রে দেওয়ালটাকে উজ্জ্বল বা ওখান থেকে আলোটা বিকিরণ হচ্ছে বলে মনে হতে পারে, কিন্তু দেওয়াল কিন্তু কখনোই স্বপ্রভ বস্তু হতে পারে না, সেটা নিষ্প্রভ বস্তুর উদাহরণ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। উত্তল দর্পণের ব্যবহার কি কি, মানে কি কি কাজে উত্তল দর্পণকে ব্যবহার করা হয়? এখানে ফার্স্ট আছে দেখো, গাড়ির ভিউ ফাইন্ডার রূপে। মানে আমরা যে সমস্ত গাড়ি দেখে থাকি, সাইকেল থেকেও শুরু করতে পারো, যারা সাইকেলে একটা আয়না লাগাচ্ছে, বা বাইকে যে সমস্ত আয়না থাকে, গাড়িতে যে সমস্ত আয়না থাকে, ট্রাকে, বাসে, ট্রেনে, সব ক্ষেত্রে যে ভিউ ফাইন্ডার বলতে যে আয়নাটা ব্যবহার করা হয় পেছনের গাড়িগুলোকে দেখতে, সেটা কিন্তু সর্বদা উত্তল দর্পণ হয়। ওই জন্য দেখবে স্টুডেন্টস, এই সমস্ত জিনিসে যে আয়নাগুলো ব্যবহার করা হয়, যে দর্পণটা ব্যবহার করা হয়, সেখানে কিন্তু প্রত্যেকটা বস্তুর আকার অ্যাকচুয়াল বস্তুর থেকে ছোট দেখায়। কারণ আমরা প্রত্যেকে জানি কি, উত্তল দর্পণে যখন কোনো একটা পদার্থের প্রতিবিম্ব আপতিত হয়, সেখান থেকে যখন প্রতিফলিত হয়, তখন কিন্তু সেটা ছোট আকৃতির দেখায়। কারণ আপতিত বিন্দুগুলি, আপতিত রশ্মিগুলি উত্তল দর্পণ থেকে
প্রতিফলিত হওয়ার পর একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়। ঠিক আছে। আচ্ছা, আর কি শপিং মলে, দেখো শপিং মলে আমরা 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 যারা গেছি তারা অনেকেই দেখে থাকবো যে শপিং মলে যেখানে এরকম 4 রাস্তার মোড় থাকে, সেখানে এই পাশ থেকে এদিকে আসার জন্য এখানে একটা উত্তল দর্পণ, এখানে একটা উত্তল দর্পণ, এখানে একটা উত্তল দর্পণ, এখানে একটা উত্তল দর্পণ লাগানো থাকে। কেন? কারণ আমি যখন এদিক থেকে এদিকে আসছি, তখন এদিক থেকে যারা যাচ্ছে তাদের ছবিটা এখানে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে আমার চোখে, তাই তো? তো এতে করে কি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকে। এই সেম জিনিস কিন্তু আমরা পাহাড়েও দেখে থাকি। পাহাড়ে যেখানে খুব শার্প টার্ন থাকে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু এইভাবে করে উত্তল দর্পণ লাগানো থাকে। এছাড়া কি স্ট্রিট ল্যাম্পে, এবার স্ট্রিট ল্যাম্পের কি হয়, ভেতরের দিকে কিন্তু ছোট 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 দর্পণ লাগানো থাকে, যেগুলির মাধ্যমে আলোটা কিন্তু ছড়িয়ে পড়তে সাহায্য করে। আচ্ছা, এই যে দেখো যেটা বললাম যে রাস্তার টার্নিং পয়েন্টে এখানেও কিন্তু উত্তল দর্পণ ব্যবহৃত হয়, এই যে সেম যে থিওরি বললাম এই থিওরির জন্য। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কয়েকটি ফল মোচন উদ্ভিদের নাম বলো। আচ্ছা, ফল তো প্রত্যেকটা উদ্ভিদেরই পড়ে, তাই তো? কিন্তু প্রত্যেকে কি মোচন করে ফলটা? এখানে কিন্তু একটা টুইস্ট আছে। হ্যাঁ, ফল কিন্তু প্রত্যেকে মোচন করে না বা মোচন করতে চায় না, কিন্তু লেবু, তেঁতুল, আপেল এই জাতীয় ফলগুলো কিন্তু এই জাতীয় ফলের গাছগুলো কিন্তু তাদের ফলকে মোচন করে। মানে তারা ফলটাকে ছেড়ে দিতে চায়। তার কারণ কি, এদের মধ্যে কিছুটা তারা রেচন ছেড়ে দেয়। গাছের মধ্যে থেকে যে রেচনটা বেরোয়, সেই রেচনটা কিন্তু তারা এই সমস্ত ফলগুলোর মধ্যে ছেড়ে দেয়, জন্য ওরা ফলটাকে মোচন করে দেয়। কোনো জীবই কিন্তু তার শরীরের মধ্যে কখনোই রেচন বা বর্জ্য জাতীয় পদার্থ রাখতে চায় না। একই রকম ভাবে লেবু গাছ, তেঁতুল গাছ, আপেল গাছও কিন্তু তাদের কিছুটা রেচন এই ফলের মধ্যে দিয়ে তাদেরকে মোচন করে দেয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে কোন পেশি? তো যে সমস্ত জীব বা প্রাণী মূত্র ত্যাগ করে থাকে, সেই সমস্ত প্রাণীর যে মূত্রাশয় থাকে, সেই মূত্রাশয় কিন্তু একটা ব্লাডারের আকারে থাকে, এবং একটা তৈরি হয় একটা খুব সূক্ষ্ম এবং অনেকগুলো পেশি দিয়ে, যে পেশিটার নাম স্ফিংটার পেশি। এই স্ফিংটার পেশির কাজ কি? মূত্রাশয়ের মধ্যে যখন মূত্রের পরিমাণ বেড়ে যাবে, তখন সেটাকে সংকোচনের ফলে মূত্র নির্গত করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। সিস্টোলিক চাপ কাকে বলে? সিস্টোলিক চাপ কাকে বলে? হৃৎপিণ্ড যখন সংকুচিত অবস্থায় বা সিস্টোল অবস্থায় থাকে, একটা যে কোনো প্রাণীর হৃৎপিণ্ড যখন সংকুচিত অবস্থায় বা সিস্টোল অবস্থায় থাকে, তখন যে সর্বাধিক চাপ সৃষ্টি হয়, এটা যখন একটা হৃৎপিণ্ড যখন ছোট হয়ে থাকে, মানে ওখান থেকে সম্পূর্ণ রক্ত যেটা বেরিয়ে যাওয়ার পর যে সর্বাধিক চাপ সৃষ্টি হয় তার ভেতরে, সেটাকে বলা হয় সিস্টোলিক চাপ। একই রকম ভাবে রক্তচাপের আরেকটা প্রকৃতি আছে, যেটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। সেটা কি হয়, যখন সব থেকে বড় অবস্থায় বা সব থেকে প্রসারিত অবস্থায় থাকছে হৃৎপিণ্ড, তখন যে সর্বাধিক চাপ সৃষ্টি হয় তাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। ঠিক আছে স্টুডেন্টস, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। গৃহস্থলীর বর্তনীতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি কি সমবায়ে থাকে? সমবায় বলতে সিরিজ। কোন সিরিজে গৃহস্থলীতে থাকে? তো এখানে দেওয়া আছে, দেখো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। দেখো স্টুডেন্টস, মেনলি বর্তনী যেভাবে তৈরি হয় তার মধ্যে দুটোই আমরা মেনলি দেখে থাকি, সেটা হচ্ছে একটা হচ্ছে সমান্তরাল আর একটা হচ্ছে শ্রেণী। এইভাবে করে শ্রেণী। তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, এই যে দুই প্রান্ত যেখানে রোধগুলি যুক্ত থাকে, তার দুই প্রান্তের বিভবটা সমান হয়। আমাদের বাড়ির ভোল্ট কত থাকে? 220, তাই তো? তো যখন আমি এটার মাঝখানে এখানে একটা লাইট লাগালাম, এখানে একটা ফ্যান লাগালাম, এখানে একটা মোবাইল চার্জার লাগালাম, সরি, এগুলো কি হচ্ছে? সমান্তরাল সমবায় যুক্ত থাকছে, মানে দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য কিন্তু সবসময় 220 ভোল্টই থাকছে। হ্যাঁ, এবার আমি যদি এইখানে শ্রেণী সমবায় লাগিয়ে দিই, তাহলে কি হচ্ছে? ধরলাম আমার এটার প্রয়োজন 120 ভোল্ট, এটার দরকার আমার 200 ভোল্ট, এটার দরকার ধরলাম 15 ভোল্ট। তাহলে কত হচ্ছে? 120 প্লাস 200 320, আর প্লাস 15 335।
তাহলে আমার এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে, এগুলোর কিন্তু যোগফল হবে। হ্যাঁ, এবার এগুলো যোগফল করার পরে 335 ভোল্ট হচ্ছে। এবার 335 ভোল্ট তো আমার বাড়ির ইলেকট্রিসিটি না, তখন কি হবে, এই প্রত্যেকটাতে কিন্তু 220 ভোল্ট ভাগ হয়ে যাবে, এবং এর ফলে কি হবে, এগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে না। তো শ্রেণী সমবায়ে এই ধরনের অসুবিধা থাকার জন্য গৃহস্থলীর বর্তনীতে সমান্তরাল সমবায়ে কিন্তু সরঞ্জামগুলিকে রাখা হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন দেখো। সিএফএল এর পুরো নাম কি? সিএফএল, এখন তো সবার বাড়িতেই এলইডি লাইট জ্বলছে, কিন্তু আজ থেকে কিছু বছর আগে খেয়াল করে দেখো এক ধরনের বাল্ব পাওয়া যেত যেগুলো এরকম লম্বা লম্বা ইয়ে থাকতো, বা অথবা এরকম প্যাঁচানো টাইপের থাকতো বাল্ব পাওয়া যেত এরকম, সেগুলোকে কি বলা হয়? কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, সেগুলোকে সিএফএল বলা হতো, এবং এর ফুল ফর্ম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। তো কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প কি হতো, যখন আমাদের নর্মাল ফিলামেন্ট বাল্ব ছিল তখনকার তুলনায় কিন্তু কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প খুব বেশি সাশ্রয়কর ছিল। কারণ কি, সিএফএল 10 ডিগ্রি ফারেনহাইটের নিচে এবং 120 ডিগ্রি ফারেনহাইটের মাঝামাঝিতে জ্বলতো, এবং এর ফলে যে বিদ্যুৎটা খরচ হতো সেটা নর্মাল ফিলামেন্ট বাল্বের তুলনায় কিন্তু অনেক কম। ঠিক আছে, এবং তার তুলনায় এলইডি কম জন্য আজকে কিন্তু সবাই এলইডি ব্যবহার করছে। এলইডির কিন্তু এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে 10 ডিগ্রি ফারেনহাইট বা 120 ডিগ্রি ফারেনহাইট লাগবে, এলইডি সব রকম টেম্পারেচারে কিন্তু জ্বলতে পারে, তার জন্য আজকে কিন্তু বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে এলইডি। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, 1 মেগাওয়াট সমান কত ওয়াট? 1 মেগাওয়াট সমান 10⁶ ওয়াট। 10⁶ কে যদি আমি সংখ্যায় প্রকাশ করি তাহলে কত হচ্ছে? 10 গুণ 10 গুণ 10 গুণ 10, 1 2 3 4 5 6। এবার এটা যদি আমি ভাঙি তাহলে কি বেরোচ্ছে? 10 1 2 3 4 5 তাহলে 10 লক্ষ ওয়াট। 1 মেগাওয়াট সমান কত ওয়াট? 10 লক্ষ ওয়াট, এবং এটারই যেটা সিম্পল ফর্ম সেটা হচ্ছে 10⁶। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন দেখা যাক। আচ্ছা, নেক্সট কোশ্চিন কি বলছে? সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ। সালোক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ কি? স্বর্ণলতা। আমরা মোটামুটি সবাই জানি স্বর্ণলতা এবং মনোট্রোপা। এই মনোট্রোপাটা হয়তো নতুন লাগছে তোমাদের কাছে, মনোট্রোপাটা কি আমি সংক্ষেপে বলে দিব। তো স্বর্ণলতা তো আমরা মোটামুটি সবাই জেনে থাকি, আমাদের যে কুল গাছ হয় সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই কুল গাছেই দেখা যায় স্বর্ণলতা। কুল গাছের উপর দেখবে হলুদ লতানো চাউমিনের মতো একটা জিনিস গজিয়ে ওঠে, সেটা খুব একটা দুটো যদি তুমি কুল গাছের উপর ফেলে দাও দেখবে ওটা খুব বেশি হলে 1-1.5 মাসের মধ্যে পুরো গাছটাকে ঢেকে ফেলে। কারণ কি, এরা সালোক সংশ্লেষ করতে পারে না। এরা সালোক সংশ্লেষ করতে পারে না জন্য সম্পূর্ণরূপে কুল গাছের উপর নির্ভর করে তাদের পুষ্টিটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, একই রকম ভাবে মনোট্রোপা, এটা মানে কি বলবো, ব্যাঙের ছাতা বা ফাঙ্গাস ছত্রাকের মতো দেখতে একটা জিনিস, যেটা কি করে ওর নিজের পুষ্টি নির্ভর করার জন্য অন্য ছত্রাকের উপর নির্ভর করে। তো মনোট্রোপাও কিন্তু একটা উদ্ভিদের মধ্যে পড়ছে, কিন্তু সে তার পুষ্টির জন্য নির্ভর করে কার উপর? আর ছত্রাকের উপর। আর স্বর্ণলতা কিন্তু সোজাসুজি যে কোনো একটা উদ্ভিদের উপর নির্ভর করে তার নিজের পুষ্টি নির্ভর করতে। তো সালোক সংশ্লেষে অক্ষম, তাও সালোক সংশ্লেষ করতে গেলে প্রথম কি দরকার? ক্লোরোফিল। আর ক্লোরোফিল কোথায় থাকবে? সবুজ উদ্ভিদে। স্বর্ণলতা প্রথমে বলে দিয়েছি হলুদ রঙের, তার জন্য এতে ক্লোরোফিল নেই, আর তার জন্যই সে সালোক সংশ্লেষ করতে পারে না। একই রকম ভাবে মনোট্রোপাটা খানিকটা অফ হোয়াইট বা ঘিয়া কালারের হয় বলতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, সর্বাপেক্ষা কম সালোক সংশ্লেষ কোন আলোতে হয়? উত্তর রয়েছে সবুজ আলোতে। এখানে সর্বাপেক্ষা কম বলাটা ঠিকও হবে বা ভুলও হবে, কারণ কি, সব থেকে কম এবং কিছু কিছু ক্ষেত্রে একেবারেই হয় নাকি সবুজ আলোতে। কেন? কারণ এমনিতেই সবুজ পাতায় আমরা জানি সালোক সংশ্লেষ হয়ে থাকে, এবং সবুজ পাতায় যখন সালোক সংশ্লেষ হচ্ছে আর ওটার মধ্যে সূর্যের আলো পড়ছে, তার মধ্যে থেকে কিন্তু সবুজ আলোটাকে সবুজ পাতা বিকিরণ করে দেয়, তার মধ্যে থাকতেই দেয় না। তাহলে কি করে সেটা থেকে সালোক সংশ্লেষ হবে, তাই না? কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে যেগুলো কম সবুজ বা একটু আলাদা রঙের হয় কিন্তু তার মধ্যে ক্লোরোফিল বর্তমান থাকে, সেই উদ্ভিদগুলোই একমাত্র সবুজ আলোতে, তাও খুব কম মাত্রায় সালোক সংশ্লেষ করতে পারে। ঠিক আছে,
চলো নেক্সট কোশ্চেন দেখো, শ্বসন অঙ্গাণু কি? আমরা আগেই জেনেছি কোষের শক্তিঘর হলো মাইটোকন্ড্রিয়া। আর কোষের শক্তিঘর কেন? কারণ মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি উৎপন্ন হয় একটা কোষের জন্য। সেই মাইটোকন্ড্রিয়াকে শ্বসন অঙ্গাণুও বলা হচ্ছে। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ায় গ্লুকোজ ভেঙে সেখান থেকে শক্তি উৎপন্ন হয়। তো শ্বসনের ফলে কি হয়? শক্তি উৎপন্ন হয়, এটাও জানি। আর সেটা কোথায় হচ্ছে? মাইটোকন্ড্রিয়াতে। এবার যেহেতু মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের জন্য শক্তি তৈরি হয়, তাই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি কোষের শক্তিঘরও বলা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, জার্মান সিলভারে কি ব্যবহৃত হয়? মানে জার্মান সিলভার তৈরিতে কি কি ব্যবহৃত হয়, ঠিক আছে, বা কিসের দ্বারা জার্মান সিলভার প্রস্তুত করা হয়? একই রকম প্রশ্ন এগুলো। তো এখানে উত্তর কি আছে? কপার, নিকেল ও জিঙ্ক। একটা সুনির্দিষ্ট মাত্রায় এই তিনটা ধাতুকে মিশ্রণ করলে তৈরি হবে জার্মান সিলভার। ঠিক আছে, এটা কিন্তু বহুল পরিমাণে ব্যবহৃত হয় স্টুডেন্টস কম্পিটিটিভ এক্সামস এর ক্ষেত্রে। এটা কিন্তু অবশ্যই একটা ভিভিআই কোশ্চেন, মনে রাখতে হবে অবশ্যই। আর যদি তোমরা জানতে চাও যে এটা কোন 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 পরিমাণে বা কোন অনুপাতে মেশানোর ফলে জার্মান সিলভার তৈরি করা হয়, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের নেক্সট ক্লাসে জানিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, হ্যালোজেন মৌল কোনগুলি? হ্যালোজেন মৌল মেইনলি বলা হয় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। হ্যাঁ ঠিক আছে, এই পাঁচটাকে বলা হয় হ্যালোজেন মৌল। এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? পর্যায় সারণীর 7A বা 17 নাম্বার পর্যায়ে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো কি কিরকম কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টাটিন। এদের মধ্যে ফ্লোরিন এবং ক্লোরিন স্বাভাবিক অবস্থায় গ্যাসীয় ভাবে, ব্রোমিন থাকছে তরল আকারে, আয়োডিন এবং অ্যাস্টাটিন কিন্তু কঠিন আকারে পাওয়া যায় স্বাভাবিক অবস্থাতে। ঠিক আছে, স্বাভাবিক তাপমাত্রায়। নেক্সট কোশ্চেন দেখো, দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতা যখন বলছে, এখানে কিন্তু একটা দ্রবণের ব্যাপার আসছে, মিক্সচারের ব্যাপার আসছে। ঠিক আছে, তো কি সেটা দ্রাব্যতা? কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবককে, দ্রাবক বলতে যেখানে দ্রবীভূত হচ্ছে, মানে সেটা লিকুইড হতে পারে, কঠিন হতে পারে, তবে লিকুইডের আকারে বোঝালে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে। তো ধরে নিচ্ছি এটা একটা দ্রাবক, এখানে নির্দিষ্ট উষ্ণতায় এটা 100 গ্রাম ধরে নিচ্ছি, 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে, মানে যে পদার্থটা আমি এটার মধ্যে মেশাবো সেটা এতটা পরিমাণে মেশাবো যে এরপরে আর ওটা মিশবে না, সেটা এক্সট্রা হয়ে নিচে পড়ে থাকবে বা উপরে ভাসবে বা মিডলে ভাসবে। ঠিক আছে, তো সম্পৃক্ত করতে মানে কি, যে পদার্থটাতে মেশাবো সেটা এতটাই পরিমাণে মেশাবো যে তারপরে আরগুলো দ্রবীভূত হবে না। তো সম্পৃক্ত করতে যত গ্রাম দ্রাব্যের প্রয়োজন, সাপোজ ধরলাম এটা জল, জলের মধ্যে চিনি মেশাচ্ছি, তো সাপোজ ধরলাম 100 গ্রাম জলের, 100 গ্রাম জলের মধ্যে 20 গ্রাম চিনি মিশবে, 21 গ্রাম দিলে কিন্তু 1 গ্রাম নিচে থিতিয়ে পড়বে। ঠিক আছে, তো এখানে 20 গ্রামটা কি আমার দ্রবণটাকে সম্পৃক্ত করতে প্রয়োজন। এই গ্রাম এককে প্রকাশিত সেই ভর প্রকাশক সংখ্যাকে ওই উষ্ণতায় উক্ত দ্রাবকের মধ্যে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। তাহলে এই 20 গ্রামটাকে চিনির দ্রাব্যতা বলছে জলের মধ্যে। ঠিক আছে, বোঝাতে পারলাম? যদি সমস্যা হয় অবশ্যই স্টুডেন্টস কমেন্ট করবে। আর দ্রাব্যতার কিন্তু কোনো রকম কোনো একক নেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, লিপিড জাতীয় খাদ্যের তাপন মূল্য কত? দেখো খাদ্য তো বিভিন্ন রকম হয়, প্রোটিন জাতীয় হয়, কার্বোহাইড্রেট জাতীয় হয়, এছাড়া ভিটামিন আছে, মিনারেলস আছে। তো লিপিড জাতীয় খাদ্যের আমার এখানে তাপন মূল্য বলছে। তো তাপন মূল্য জিনিসটা কি? দহনের ফলে যে তাপ উৎপন্ন হয়, মানে লিপিড বা ফ্যাট, ফ্যাট দহনের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হচ্ছে তাপন মূল্য। তো 1 গ্রাম ফ্যাটের দহনে কিন্তু 9 কিলো ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে কি হচ্ছে, সারাদিনে যদি কেউ 50 গ্রাম ফ্যাট গ্রহণ করে তাহলে তার তাপ উৎপন্ন হচ্ছে কত? 50 গুণ 9 ইকুয়াল টু 450 কিলো ক্যালোরি। তাহলে 50 গ্রাম তাপে কিন্তু 450 ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। একটা মানুষের সারাদিনের প্রয়োজন কত? একটা প্রাপ্তবয়স্ক মানুষের অ্যারাউন্ড ধরলাম 2000। তাহলে 2000-এর জন্য একটা লোককে কতগুলো ফ্যাট গ্রহণ করতে হবে? এটাকে 9 দিয়ে যদি ভাগ করি
তাহলে উত্তর বেরোবে 9 দুগুণ 18, ওই অ্যারাউন্ড ধরে নাও 223 গ্রাম। তাহলে 223 গ্রাম ফ্যাট যদি কেউ একদিনে খায়, তাহলে কিন্তু তার সারা দিনের প্রয়োজনীয় যতখানি শক্তির দরকার সেটা কিন্তু নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে এইভাবে বোঝানো ঠিক হলো কিনা স্টুডেন্টস অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো, পিত্তরসের উৎসস্থল কি? আমাদের প্রথমেই কিন্তু মনে হতে পারে যে পিত্তরসের উৎসস্থল আবার কি হবে, পিত্তই হবে, তাই তো? কিন্তু আদৌ না, পিত্তরসের উৎসস্থল হলো যকৃৎ। যকৃৎ থেকে নিঃসৃত হয় পিত্তরস। ঠিক আছে, মনে রাখতে হবে স্টুডেন্টস। নেক্সট কোশ্চেন দেখো, ভিটামিনের অভাবকে কি বলে? ভিটামিনের অভাবকে কি বলে? তো ভিটামিনের অভাবকে বলা হয় অ্যাভিটামিনোসিস। অ্যাভিটামিনোসিস। স্টুডেন্টস এখানে কিন্তু খুব সূক্ষ্ম চেঞ্জেস করে তোমাদেরকে অপশন হিসেবে দেওয়া হবে। যেমন এটা যদি অ্যাভিটামিনোসিস দেওয়া আছে, তাহলে এখানে কিন্তু আবার এরকমও দেওয়া থাকতে পারে যে অ্যাভিটামিনোটিক, এরকম খুব সূক্ষ্ম চেঞ্জেস করে কিন্তু অপশনগুলো দেওয়া থাকতে পারে এই ধরনের কোশ্চেনে। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখার বিষয় এবং ঠিকঠাক মনে রাখতে হবে, এই শেষের অংশটা এবং প্রথমের অংশটা, মাঝখানে তো ভিটামিনও আছেই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? স্টুডেন্টস অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? দেখো কি বলছে, 1 গ্রাম পরমাণু কোনো মৌলে যত সংখ্যক পরমাণু আছে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। 1 গ্রাম পরমাণু কোনো মৌলে, তো 1 গ্রাম পরমাণু কোনো মৌলের মধ্যে যতগুলো পরমাণু থাকবে সেই সংখ্যাটাকে কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যা বলে। খুব ইজি, কিন্তু একটু হলেও কিন্তু পেঁচানো, সেটা প্রথমে বলে দেওয়া আছে। শুধু 1 গ্রাম হলে হবে না, কিন্তু 1 গ্রাম মৌল হলে হবে না, 1 গ্রাম পরমাণু কোনো মৌলে যত সংখ্যক পরমাণু আছে সেটাকে কিন্তু বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চিন দেখো, E=mc² এর আবিষ্কর্তা কে? স্টুডেন্টস খুব সুন্দর এবং খুব বেশি প্রচারিত, খুব মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন বলতে পারো, যে E=mc² এর আবিষ্কর্তা কে? এখানে আরো দুটো ছোট ছোট ট্রিক আছে, সেগুলো কি, যে এখানে ই বলতে কি বোঝানো হয়েছে, বা এম বলতে বা সি বলতে কি বোঝানো হয়েছে, বা E=mc² বলতে কি বোঝো? তো এখানে ই বোঝানো হয় শক্তিকে, =mc², এম বলতে বোঝানো হয় ভর, আর c² বলতে বোঝানো হয় আলোর গতিবেগ। আলোর গতিবেগ। ঠিক আছে, তো কি বলছে দেখো, শক্তি ভর গুণ আলোর গতিবেগ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এখান থেকে বেরোচ্ছে শক্তি এবং ভর কিন্তু পরস্পরের সঙ্গে সমানুপাতে কিন্তু রয়েছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন দেখো, বয়েলের সূত্র কি? বয়েলের সূত্র প্রথমে মাথায় আসবে একটাই জিনিস, কি, গ্যাসের চাপ। যখনই বয়েলের সূত্র আসবে স্টুডেন্ট সবসময় মাথায় মনে করে নিতে হবে যে এখানে গ্যাসের চাপেরই কথা বলা হচ্ছে। তো বয়েলের সূত্রটা অ্যাকচুয়ালি কি সেটা দেখো, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। মানে আমি যদি উষ্ণতাকে কনস্ট্যান্ট রাখি, তাহলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাস, ধরলাম এখানে আমি 10 গ্রামের একটা গ্যাস, সেই গ্যাসের আয়তন, সেই গ্যাসটা যতখানি জায়গা জুড়ে আছে, ধরলাম 10 গ্রাম গ্যাসটা একটা বেলুনের মধ্যে আছে, সেই আয়তন গ্যাসটির চাপের সঙ্গে, গ্যাসটা বেলুনের উপর যে চাপ দিচ্ছে তার সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। মানে কি, যদি গ্যাসটার আয়তন কমানো হয় তাহলে চাপ বাড়বে, আর গ্যাসটার আয়তন যদি বাড়ানো হয় তাহলে কিন্তু চাপ কমবে। ঠিক আছে, আর এটাকেই বলা হচ্ছে বয়েলের সূত্র। মানে কি, গ্যাস যখন চাপ বেশি দিচ্ছে তার আয়তন কমবে, আর গ্যাস যখন চাপ কম দিচ্ছে তখন কিন্তু আয়তন বাড়বে। ঠিক আছে, এটাই বয়েলের সূত্র। এটাকেই এই যখন আমরা বইয়ের ভাষায় পড়ছি তখন কি বলা হচ্ছে, স্থির উষ্ণতায়। কারণ কি,
চাপ কম বেশি হলে পরে কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটে। এবার স্থির উষ্ণতায় যখন এই যে ঘটনাটা ঘটছে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, এই যে চাপ কমা বাড়ার যে ঘটনাটা ঘটছে, এটাকেই কিন্তু বয়েলের সূত্র বলা হয়। সেটা কিন্তু স্থির উষ্ণতায় হতে হবে। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্টস আমাদের আজকের ক্লাস। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এছাড়া এই ক্লাস থেকে তোমাদের যাদের যাদের মনে হচ্ছে ভ্যালু অ্যাড হচ্ছে, তারা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের যারা একই সঙ্গে প্রিপারেশন নিচ্ছে তাদেরকে শেয়ার করবে। আর তাছাড়া তোমরা যারা মনে করছো যে আমাদের এখানে এসে তোমরা প্রিপারেশন নেবে বা আমাদের বইগুলো কিনবে, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো চেক করবে। এছাড়া সরাসরি যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবে। তো আজকের মতো এখানে স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।